ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, জামায়াত বা মানে কে করলো এটাই? হ্যাঁ, এটা আমার কাছে সেনাবাহিনী সুনির্দিষ্ট একটা আছে, জি, সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই আলামতগুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার কাছে, অন্য কারো ভায়া বা মাধ্যমে না, আমার সরাসরি নিজের কাছে। এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিলেন, তাদের কিছু লোক এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ সরাসরি ইনভলভমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল, মানে কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে এলাই করি। আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে সেটা আমি করতে পারি নাই। করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার প্রতি ছিল, আমার প্রতি, এবং সেই ক্ষোভের জায়গা থেকে এবং হয়তো আরো দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং মন্ত্রীও থাকতাম। আচ্ছা, এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। তো খুবই মানে আমি কি বলবো যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই, শুধু ঢাকা ৮ আসনের ব্যাপারে আমরা যেটা আশঙ্কা করি যে ঢাকা ৮ আসনের বিষয়টাতেও অনেকটা এরকম ভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামায়াতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহলোদ্দীপক না যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল, এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আপনাকে একটা, আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারি নাই, টেলিভিশনে স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির কি আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু এটা আপনাকে তারা হয়তো আরেকটু করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে একটা সিট। আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আমি একটু যদি ভবিষ্যতের দিকে তাকাই, অনেকেই বলছিলেন যে এই 11 দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না, এই জোটটা হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন আসলে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি? আমি আদর্শের জায়গা থেকে একটু কথা বলি যে আমাদের এই জোটটা
ঠিক আদর্শিক না আমি সেটা বলবো না। আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল সেটা হলো জুলাই সনদ, রাইট। অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে চাই নাই। মূলত জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যেই জায়গাটা সেটা হলো জুলাই সনদ। জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে যত রকমভাবে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করা, সেই চিন্তা থেকেই আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে। এরপরে আমাদের ধাপে ধাপে আমরা কিছু অর্জন করেছি, সবটা করতে পারি নাই। সামনে আমরা এই জুলাইকে কেন্দ্র করেই আমাদের মূলত যাত্রা। যদি আপনাকে আপনার রাজনৈতিক ভবিষ্যতের কথা জানতে চাই, যে আপনি আসলে আপনার রাজনীতিটারে আপনি এখন কোন দিকে বেশি কনসেন্ট্রেট করতে চাচ্ছেন? যে এটা কি তরুণদের মধ্যে আপনি আরও বেশি পৌঁছাতে চান? আপনি কি সব ধর্মের, সব বর্ণের, সব লিঙ্গের মানুষের কাছে পৌঁছাতে চান? মানে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে আসলে, মানে এখন এই মুভ ফরওয়ার্ড, এই নির্বাচন উত্তর আপনার রাজনীতিটার ক্ষেত্রে? আমাদের এখন বড় বিষয় হলো জুলাইটাকে, জুলাই স্পিরিটটা, যেই বৈশিষ্ট্য সহ জুলাই বিপ্লবটা হয়েছে, এই জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে বাস্তবায়ন করা এবং আমাদেরকে যতটা সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা নিজেদেরকে, আমাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে, সীমাবদ্ধতা থেকে থাকে, সেই বিষয়গুলিকে ওভারকাম করে আমরা জাতীয় নেতৃত্বে যাওয়ার জন্য আরও যতটা নিজেদেরকে মানুষের কাছে উপযোগী করে উপস্থাপন করা যায়, সেটাই হবে আমাদের স্ট্র্যাটেজি। এখন আমার এই আসনে একটা প্রবলেম আছে, বড় ধরনের প্রবলেম, ঢাকা 13-তে না, আমি সেটা বলি, সেটা হলো মাদকের একটা সাম্রাজ্য আছে। এখন মাদকের সাম্রাজ্যকে যদি আমি উৎখাত করতে চাই, মাদকের বিরুদ্ধে আমাকে একটা অবস্থান নিতে হয়েছে, সমাজের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে। কিন্তু মাদকের সাম্রাজ্যের সাথে এত বেশি মানুষ এটার সাথে জড়িত এবং এমন এমন মানুষ জড়িত যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এখন আমি যেহেতু মাদক, তারা বুঝতে পেরেছে যে আমি নির্বাচিত হলে মাদক এখানে থাকবে না, তাদের বিরাট স্বার্থের হানি ঘটবে। এখন ওইটা তো আপনি নির্বাচন ছাড়াও করতে পারেন, মানে আপনি এমপি না, আপনি যেসব জায়গায় সেটা করতে পারার, এমপি হতে করতে পারার অনেক ব্যবধান, এগুলোর সাথে প্রশাসন জড়িত থাকে ইত্যাদি। তো দেখা গিয়েছে যাদের স্বার্থে আঘাত হানবে তারা কিন্তু আমার বিরুদ্ধে আবার সংঘবদ্ধ হয়ে দেখা গিয়েছে তারা আমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু এই 15 মাসের মধ্যে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো একটা কবরের থেকে একটা লোককে নামায় না আগুন ধরায় দেওয়া হয়েছে, সেটা আবার ঘোষণা দিয়া। এবং আপনি নিজেও জানেন যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেগুলি নিয়ে আসলে আমরা প্রাউড না। এটা তো শুধু আসলে, এটা তো আসলে হিন্দু না, এটা তো মুসলমান না। আমি বলি শুধু মাজারের ঘটনাগুলো লাগাতার ঘটে গেছে, ব্যাপারটা এরকম না। শুরুর দিকে 2-3টা ঘটনা ঘটেছে, এরপরে শুধু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলতে হবে এগুলোকে। আপনি কয়টা হাতে গোনা বলেন না, আমি বলে দিতে পারবো হাতে গোনা। একটা ফরিদপুরে একটা ঘটনা ঘটছে, শেরপুরে একটা ঘটনা ঘটছে, আর আগে সিলেটে 1-2টা ঘটনা ঘটেছে। এগুলি ঘটনার স্কেলে তো বেশি না, যে অন্যান্য জায়গায় তো বেশি না। এগুলো মিডিয়া এটাকে খুব বেশি, আমি তো ঘটনা গনে বলে দিলাম। ফরিদপুরে একটা ঘটনা, আপনি অনেক ঘটনা গুনতেও পারেন নাই। কুষ্টিয়ার ঘটনা তো আপনি গুনলেন না। কুষ্টিয়াতে কুষ্টিয়ায় কিছু মানুষ যারা নাকি এখানে লালনের মাজারকে কেন্দ্র করে ওখানে মাদকের একটা আখড়া জমে, যে কোনো মাজারকেই কেন্দ্র করে আসলে এটা এক ধরনের ইনসিকিউরিটি। মামুন ভাই, আপনি এটা আরো বেশি জানেন, কারণ আপনার কাছে অনেকে আসছে যে মানে অনেক বেশি ইনসিকিউর মানুষ ফিল করছে। কিন্তু এই মাজার, এই মন্দির, এই বাউল,
মন্দিরেরটা এটা বললে আমি মানবো না, তো মানবে না, কারণ মন্দিরের লোকেরা সবচেয়ে বেশি সিকিউরিটি ফিল করেছে এই সময়টায় অনেক ক্ষেত্রে। কারণ আমাদের দেশে আমি বলি, আমি যদি রথযাত্রার কথা বলি, রথযাত্রার কথা বলি, টোটালি আমাদের দেশে হিন্দু নিপীড়নের যে ঘটনাগুলো 99% হলো সাবোটাজ। এবং এটা যারা ক্ষমতা, যারা দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ দখল করার যে ধান্দা করে, এরাই মানে যেখানে যেই মানে যেই ভাবে সুযোগ সন্ধানী তারা সেভাবে করে। হিন্দুদেরকে দুর্বল পেয়ে এই দখলদাররা, চাঁদাবাজরা অথবা যারা এই যে মানুষের সম্পত্তি দখলকারী, তারা সম্পদ দখল করে, হিন্দু দুর্বল হিসেবে তাদেরটা করে। যারা ইসলামী যে কোনো ইসলামের যেই কোনো আপনার ফিলোসফিরই হোক না কেন, যে কোনো থরজার অনুসরণ, ইভেন আহলে হাদিস হোক, সুন্নি হোক, বেরলভি হোক, অথবা আমরা দেওবন্দি হই, অথবা আপনার জামাত ইসলাম হোক, এই ব্যাপারে আমাদের সকলের আমি অভিন্ন অবস্থানই দেখেছি যে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সবাই খুব সব এই ব্যাপারে খুব সোচ্চার আমরা। যার কারণে আর আমাদের কোন গ্রুপের মধ্যেই ওই শ্রেণীটা নাই, একটাও নাই যে মানুষের জায়গা জমি, মানুষের প্রপার্টি দখল করবে। মানুষের প্রপার্টি যারা দখল করে তারা মূলত বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতি করে, কিন্তু তারে ধর্মকর্ম করতে, মানে আমি ধরেন দু একটা উদাহরণ যদি এরকম দিই যে এবার এই 15 মাসের মধ্যে যে কয়টা হিন্দুদের তো অনেক রকম উৎসব আছে, সেই উৎসবগুলির সময় কমাইতে বলা হয়েছে কিনা, তাদের আসলে ঢাকের শব্দ যাতে একটা নির্দিষ্ট দূরত্বে না যায় সেগুলি বলা হয়েছে কিনা আপনার কাছে? এগুলি এটা হয়তো সব সময় বলা হয়ে থাকে। কখনো তারা মসজিদ আর মন্দির যখন কাছাকাছি, তারাবির নামাজ চলতেছে, ঠিক একই সময়ে জুমার নামাজ চলতেছে, একই সময়ে রথযাত্রা, সেই সময়গুলো এমন কোন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটার কোনো সুযোগ নাই। কারণ হিন্দুরা দুর্বল, ওরা তো আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না, ভয়ে চুপসে গেছে কিনা এরকম কোন আপনি বলেন যে নামাজের কারণে অথবা মসজিদের কারণে তারা তাদের ধর্মীয়। আপনার কাছে কি মনে হয় যে জুলাইতে তো মানে জুলাইয়ের পুরো আন্দোলনটাই গড়ে উঠছিল যে একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে, তো সেই বৈষম্য বিরোধিতার জায়গায় তো সব মানুষের সমান অধিকার থাকার কথা। আপনাদের জোটের ক্ষেত্রে একটা বড় কথা আমি এরকম শুনতে পাই যে আপনারা শুধু মানে আমি যদি বলি যে শুধু মুসলমানদের, শুধু সুন্নি মুসলমানদের, শুধু পুরুষের এবং এদের অধিকার রক্ষায় যতটা আপনারা কথা বলতেছেন বা এদের ব্যাপারে যতটা কথা বলতেছেন, এই পুরুষ বা সুন্নি মুসলমান না, বা ধরেন আপনাদের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন না, তাদেরকে আপনারা এক চোখে দেখতেছেন না, এই ব্যাপারটা কি আসলে মানে জুলাইয়ের স্পিরিটের সাথে এটা যায়? এইটা একেবারেই কথাটা আমি গ্রহণ করতে পারলাম না। এখানে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের রাজনৈতিক শক্তিমত্তার বিবেচনায়, সেটা হয়তো আমাদের বিভিন্ন ব্যক্তিগত বা রাজনৈতিক ফিলোসফির দিক থেকে আমরা এক একটা পলিসি মেনটেন করি বা এক একটা মতাদর্শকে আমরা অনুসরণ করি। যেরকম আমরা সুন্নি যেই ফিলোসফি সেটাকে অনুসরণ করছি, জামাতে ইসলাম তারা এক ধরনের একটা মতাদর্শকে অনুসরণ করছে। আমাদের এই দুইটা মতাদর্শের বাইরে, অর্থাৎ আমি যেটা বলি পরিষ্কার যে আমাদেরটা দেওবন্দি অথবা জামাতেরটা হলো অনেকটা মাওলানা মওদুদী সাহেবের যে কিছুটা মানে মাযহাব এবং যেটা কিছু সালাফি বা আহলে হাদিস, এই সব কিছুর একটা মিশেলে একটা থট ওনারা ফলো করেন। আর এনসিপির তো এই জাতীয় বিষয়ে সুনির্দিষ্ট কোনো তাদের আইডিওলজি নাই, ধর্মীয় বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোনো আইডিওলজি নেই। আমাদের এই মতামতের বাইরে বাংলাদেশে ধর্মীয় দিক থেকে আরো 2-3টা আছে, জনগোষ্ঠী আছে। যেমন একটা হলো যারা বাংলাদেশে যাদেরকে আমরা সুন্নি বলি, অর্থাৎ আমাদের পরিভাষায় আমরা যাদেরকে বেরেলভি বলি, অর্থাৎ যেরকম ওই যে যারা কিছুটা মাজার পন্থী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় তাদের বেশ একটা প্রাবল্য আছে। এটা হলো একটা কমিউনিটি। আরেকটা কমিউনিটি হলো যারা ব্যাপকভাবে আহলে হাদিস এবং সালাফি নামে খ্যাত, যাদের মূলত রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মই নাই। সুন্নদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ওই যে তাহিরি ভাই ওনারা নির্বাচন করেছেন এবারও। আর এর বাইরে আছে খুবই খুবই স্বল্প সংখ্যক শিয়া মুসলমানও বাংলাদেশে আছে, কিছু শিয়া। তো মূলত এই যে সুন্নি বা এই যে সালাফি বা আহলে হাদিস অথবা শিয়া, তাদেরকেও কিন্তু নানাভাবে
আমরা আমাদের বক্তব্যের মধ্যে তাদেরকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, তাদের অধিকারগুলোর কথা বলেছি। যেমন ধর বাংলাদেশে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমার জানা মধ্যে সুনির্দিষ্ট শিয়া জনগোষ্ঠী নেই, কিন্তু মোহাম্মদপুরে আছে। তো আমি মোহাম্মদপুরে সেই সকল শিয়াদেরকেও তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করার, তাদের যে ধর্মীয় যেই সিগনিফিক্যান্ট যে জায়গাগুলি আছে সেগুলো আমি রক্ষা করার প্রতিশ্রুতি তাদেরকে আমি দিয়েছিলাম। তারপরে ওই যে মাজারপন্থী বা বেরেলভি যারা আছে তাদেরকেও বলেছি যে আপনারা আপনাদের যে মতদর্শ মোতাবেক আপনারা পালন করবেন, আমরা এখানে রাজনৈতিকভাবে আপনাদের উপর কোনো আধিপত্য সৃষ্টি করব না বা বাধা দিব না। তার মানে এই সব জায়গাগুলি তো আমরা মানে বৈষম্যের ভিত্তিতে বিবেচনা করিনি, আমরা সকলের বৈষম্যহীন একটা অধিকার প্রতিষ্ঠারই কাজ করেছি। নারী অধিকারের যে বিষয়টা বললেন, সেটা তো আমরা এখানে নারী অধিকারের প্রতিষ্ঠার পদ্ধতি নিয়েই আমাদের দ্বিমত আছে, যে আসলে কোনটা অধিকার আর কোনটা অধিকার খর্ব, কোনটা সম্মান কোনটা অসম্মান। আমাদের বিবেচনা হলো নারীদের জন্য জোরপূর্বক সংরক্ষণ করা কোনো জায়গা, এটাই নারীর জন্য চরম অসম্মান। তারাও ওপেন এখানে আপনার করবে, পার্টিসিপেট করবে এবং তারা এখানে কোয়ালিফাই করবে, প্রতিযোগিতা করবে, করছে, যেটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসবে। কারো জন্য কোটা সংরক্ষণ করা প্রথমেই এটা তাকে করে এটা ইঙ্গিত করে যে তুমি পিছিয়ে। নাম্বার পয়েন্ট, মানে আকবর বাদশার ইসলাম আর মামুনুল হকের ইসলাম এক না। আকবর বাদশার ইসলাম, আচ্ছা ঠিক আছে, হুমায়ুন সাহেবের কথা বলেন, আলমগীরের কথা বলেন। আলমগীর কিন্তু 6 জনের মধ্যে একদম ব্যতিক্রম, দা ফ্যান্টাস্টিক 6 যদি আমি বলি, তারপরে তো আরো 3-4 জন ছিল। আলমগীর বা ঔরঙ্গজেব উনি তো একদমই ব্যতিক্রম আসলে। উনার কথা যদি আপনার বলতে, আমি বাবর, জাহাঙ্গীর, আকবর, মানে শাহজাহান, তারা ডিফারেন্ট, এর আগে পাঠানরাও ডিফারেন্ট। আমি বরং ইদানিং জায়গায় একটু আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এটা ঠিকই বলছেন যে মানে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা এবং তার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকা না থাকা। আমরা যদি এই যেই শতাব্দীটা চলে গেল, সেই শতাব্দীতে আপনি যদি অটোমানদের, মানে যারা তুর্কদের পতনের ক্ষেত্রে ইসলামিস্ট রাষ্ট্রগুলির এক ধরনের সরাসরি ইনভলভমেন্ট আছে, সরাসরি ইনভলভমেন্ট, যেই জন্য আমার তুর্কি ফ্রেন্ডরা কিন্তু আরবদের হেট করে লাইক এনিথিং, বিকজ তারা ব্রিটেনের সাথে হাত মিলায়া এই রাষ্ট্রটা ভাঙার জন্য তারা অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে, এবং যার জন্য ইসরায়েল নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, ইরাকের মতো একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবার আমি যদি আরেকটু সামনে আসি, এই সাউথ সুদানে যে মুসলমানদের মধ্যে অনেকটা মারা হলো বিভিন্ন ফেরকা নিয়া, সৌদি আরব যে ইয়েমেনের কিছু মুসলমানদের মারছে, আমরা সিরিয়াতে, এই আধুনিক সিরিয়াতেও, মানে তুর্কদের সাথে এটা লাগা ছাড়াও আধুনিক সিরিয়াতেও আমরা যে মুসলমানদের নিধন দেখছি মুসলমানদের মাধ্যমে। তাহলে এইটা একটা মনে হয় না যে আমরা যদি এই জিনিসগুলি ডিল না করি, আমরা যদি এই জিনিসগুলির ঠিক না করি, তাহলে আমরা একটা এরকমই একটা সময়ের দিকে আমরা হয়তো যাব। কারণ আজ হোক কাল হোক এমন তো হইতেই পারে যে আপনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবেন। তা এইটার ব্যাপারে মানে আপনারা ভাববেন কিনা বা ভাবছেন কিনা? মানে অবশ্যই এই বিষয়টা আমি মনে করি যেসব যেই ইতিহাসগুলি আসতেছে, যখনই প্রপার ওয়েতে কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাকে সারা দুনিয়ার ইসলামিক স্কলাররা, আলেম সমাজ যখনই সেটাকে সমর্থন দিয়েছে, তো সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে আপনি কখনোই কোথাওই অমুসলিমদের প্রতি কোনো ধরনের অবিচার অথবা অমুসলিমদের তাদেরকে তাদের ভিটেমাটি, জায়গা জমি, দেশ ছাড়ার কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না। আমার মনে হয় এই ব্যাপারটা আরেকটু আপনি হয়তো পরীক্ষা করে দেখতে পারেন। এরকম ঘটনা কিন্তু আসলে আছে। যাই হোক, আমি আপনার সাথে মানে এই তর্ক লজিকে ব্যাক এন্ড ফোর্থ আমি মনে করি অটোমান সাম্রাজ্যের মধ্যে এরকম বহু ঘটনা আছে। এখন অটোমানদেরকে আপনি যথেষ্ট মুসলমান বলবেন কিনা সেইটার একটা মানে না, অটোমানদেরকে আমরা যথেষ্ট না, পূর্ণ মুসলমানই বলি। ইসলামের ব্যাপারে আমাদের তাদের ইসলামের ব্যাপারে আমাদের আপত্তি নাই। হ্যাঁ, এই হারেম সহ তারপরে আছে যে কোন ব্যক্তি সেখানে ব্যক্তিগতভাবে পরিপূর্ণ আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়ে থাকতে পারে, কিন্তু ওভারঅল সামগ্রিক সিস্টেমটা পতন যুগের ইসলামের মানে তারা অন্তত